আল্লাহ রাসূল বলেছেন ওই জাতি কোনোদিনও সফল হতে পারে না, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, যেই জাতি কোন নারীর হাতে নিজেদের ক্ষমতা তুলে দিয়েছে। সারা দুনিয়াকে নারীর ক্ষমতায়নের গল্প শোনায় ইউরোপ, গল্প শোনায় আমেরিকা, এমনকি ওরা কাজই করে এগুলো নিয়ে ওদের কোটি 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 ডলার ব্যয় করে ওরা প্রতি বছর। ভালো কথা, তো সারা দুনিয়ার মূলা দেখাই না, নিজের মূলা খাইলা না, বিষয়টা তো স্বাভাবিক লাগে না? ভালো হলে তুমি খাও না কেন? তোমারও তো মূলা টেস্ট করা দরকার, না হলে তুমি আর সবাই না শেখাবা, নিজে করবা না, এটা তো ভালো কোনো আলামত না। ডাল মে কুছ কালা হ্যায়, এই সন্দেহ তো মানুষের আসবে। আমাদেরকে পর্যন্ত কত গর্ব করা শিক্ষা দিল ওরা, যে দেখো বাংলাদেশ কত ভালো একটা দেশ, কত কিউট একটা দেশ, এখানে যিনি ক্ষমতায় আছেন তিনিও নারী, যিনি বিরোধী দলীয় নেত্রী তিনিও নারী, যিনি স্পিকার সংসদে তিনিও নারী, কিন্তু জাতীয় মসজিদের খতিব পদটা বাকি। সুযোগ পেলে সেখানেও দিত, কিন্তু এটা দিলে আবার একটু ঝামেলা করবে হুজুররা এবং তাওহীদের জনতা। এতটুকু বাকি, তবে 100% না হলেও 75%, 80% তো অন্তত হয়েছে। ভালো কথা। তো বাংলাদেশের স্বাধীনতার বয়স 53 বছর, আমেরিকার গণতন্ত্রের বয়স 200 বছর। 200 বছর এই যে পাগলা ট্রাম্প ও 47তম প্রেসিডেন্ট, তো 47 জনের মধ্যে একজন নারীরও পছন্দ হলো না। কাহিনীটা কি রে ভাই? হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর কাহিনী মনে হয় অন্য কোথাও আছে, কেউ মনে হয় আসতে দেয় না, রাস্তায় কাঁটা বেছিয়ে রেখেছে। এই যুক্তি মিলবে না। কেন জানেন? আমরা হয়তো তাহাজ্জুদের টাইমে ভোর সারি, ওরা তো তাহাজ্জুদের টাইমে ভোর সারি। আমরা তাহাজ্জুদের টাইমে সারি ভিন্ন যুক্তিতে। আমরা ছোটবেলা থেকে শুনেছি শুভ কাজে দেরি করতে নাই। আমি শুনেছি, আপনারা শোনেন নাই? তো ভোট নির্বাচন তো একটা শুভ কাজ, শুভ কাজে দেরি করার কি দরকার? সকাল হলে রোদ উঠবে, রোদ উঠলে আমাদের কষ্ট হবে, আর শেষে হতে তো আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে থাকে, ওই সময় যা আমল করে আল্লাহ কবুল করে। তো ওই শুভ টাইমে শুভ কাজ ছেড়ে শুভ দোয়া যদি করা যায় আল্লাহর কাছে, আর কি লাগে? কপাল এমনি খুলে যাবে। তো এই নীতি আমাদের হতে পারে, ওদের তো আর না। তো ওরাই নারীকে বসালো না কোন দুঃখে? কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই আছে। আপনার মনে হতে পারে না হুজুর এটা একটা কাকতালীয় ব্যাপার, এমনি মানে আপনি যত সিরিয়াস বিষয়টা নিয়ে, এত সিরিয়াস হওয়ার কিছু নাই, এমনি হয়নি। আচ্ছা মানলাম, ইসরায়েলের ইহুদিরা বা যে কোনো ইহুদিরা আজ পর্যন্ত নিজেদের ভেতরে, মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে যখন লেনদেন করে, আজ পর্যন্ত পারতপক্ষে সুদি লেনদেন করে না, সুদি কারবার থেকে বিরত থাকে। যখন আবার অন্য কোনো ব্যক্তির সাথে লেনদেন করে যে ইহুদিরা, তখন আবার উচ্চ হারে সুদ থেকে নিয়ে থাকে। এমনকি সারা দুনিয়ার সুদ খাওয়া যে শিক্ষা দিল, বিভিন্ন মতবাদ, সুদী মতবাদ সারা দুনিয়া ছড়িয়ে দিল। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, কিন্তু এর অর্থনীতির মেরুদণ্ড যে সুদ হলো, এগুলোর পেছনে ইহুদিদের অবদান সবচেয়ে বেশি। তো সারা দুনিয়ার সুদ খাওয়া শিক্ষা দিলা, নিজেরা সুদ খাইলা না, ব্যাপারটা তো স্বাভাবিক মনে হয় না? এমনকি ইসরায়েলের প্রতিটা নাগরিককে বাধ্য করে দিয়েছে মিলিটারি ট্রেনিং নিতে হবে। ছেলে হলে ট্রেনিং তো নিবেই, নেওয়ার পরে 2 বছর পর্যন্ত মিলিটারি অপারেশনেও তাকে অংশগ্রহণ করতে হবে। মেয়ে হলে 6 মাস না 8 মাস যেন একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, তাকেও আর্মিতে জয়েন করে তাকে কাজ করতে হবে। কেন? কারণ প্র্যাকটিস যদি না হয় বিদ্যা পরিপূর্ণ হয় না, তত্ত্ব দিয়ে দুনিয়া চলে না। এই যুক্তি কি? সবাই না কেন তোমরা প্যারামিলিটারি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যুক্তি কি? ওদের যুক্তি হলো নিরাপত্তার খাতিরে, দেশ রক্ষা, জাতি রক্ষা, ধর্ম রক্ষার খাতিরে। ভালো কথা। তো তোমরা দেশ রক্ষা, জাতি রক্ষা, ধর্ম রক্ষার খাতিরে খেলাধুলার পেছনে সময় ব্যয় বেশি না করে তোমরা সময় দিচ্ছ নিজেদের বাহিনীগুলোকে, তাদেরকে প্যারামিলিটারি বানানোর জন্য। ভালো কথা। কিন্তু বাংলাদেশে একজন হুজুর যদি সকালবেলা জগিং করে, ডায়াবেটিস হয়েছে বা হওয়ার ভয় আছে, একটু জগিং করে, দেখবেন 2 সপ্তাহের মধ্যে এলাকা পুরো গরম হয়ে গেছে। কিরে হুজুর এমনি দৌড়ায় কেন? হুজুর কি আবার টঙ্গিবাদ যোগ দিয়েছে কিনা? এমনকি যদি আরেকটা অ্যাডভান্স হয় যে কারাতে কুংফু, এগুলো তো খেলা, ক্রিকেট ফুটবল যেমন খেলা, কারাতে কুংফু কিন্তু খেলা। অলিম্পিকে এগুলো খেলে মানুষ সিলভার নিয়ে আসে, গোল্ড নিয়ে আসে, কত কত পুরস্কার জিতে নিয়ে আসে। যদি দেখেন মাদ্রাসার কোন ছেলে কারাতে ক্লাবে, কুংফু ক্লাবে যোগ দিয়েছে, হোয়াইট বেল্ট থেকে যেতে যেতে ব্ল্যাক বেল্ট পর্যন্ত পেয়ে গিয়েছে, পুরো এলাকার সবাই মিলে দেখবেন মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কেন? এই মাদ্রাসায় মনে হয় জঙ্গি বানানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি পিটি তো বোঝা গেছে, স্কুল কলেজে যারা পড়েছেন, পিটি তো প্রায় সব প্রতিষ্ঠানেই চলে। কেন?
দলিল কি, যুক্তি কি? যুক্তি হলো যে স্বাস্থ্য ভালো থাকবে, একটু এক্সারসাইজ হলে পড়াশোনায় মন ভালো বসবে। তাহলে স্কুলে তো বেশিরভাগ দেখা যায় অনাবাসিক, তারপরও সেখানে পিটি চলে। আর কওমি মাদ্রাসায় প্রায় সবাই আবাসিক, প্রায় সবাই আবাসিক। তো আবাসিক থাকলে পড়াশোনা শুরু করে সেই ভোর রাত থেকে আবার পরে রাত 11টা 11:30 পর্যন্ত। মাঝখানে আসরের পরে কেউ কেউ একটু হেঁটে বেড়ায়, আর কেউ আসরের পরও দেখা যায় পড়ালেখা চলতে থাকে। এই যে সারাটা দিন বসে আছে, শুয়ে আছে, এক জায়গায় আছে থাকার কারণে তার তো অসুস্থ হওয়ার ঝুঁকি আরো বেশি, তার তো ব্যায়াম করার প্রয়োজন আরো বেশি, এক্সারসাইজ করার প্রয়োজন আরো বেশি। না হলে তো তার বিভিন্ন রোগ ব্যাধি হতেই থাকবে, অল্প বয়সে বুড়ো হওয়ার বিভিন্ন আলামত প্রকাশ হতে থাকবে। এই বাচ্চাগুলোকে পিটি করায় না কেন? ওদের কি পিটি দরকার নেই? এই গুরুত্ব কি কোনো হুজুর বোঝে না? আর ঠিক মতো বোঝে, সবাই বোঝে, কিন্তু করতে পারে না আপনাদের কারণে। আপনাদের মানে এলাকার মানুষকে আমি দোষ দিচ্ছি না, বাস্তবতা বোঝাচ্ছি। কেন? আজকে পিটি শুরু করুক, 1 মাসের মধ্যে দেখবেন থানায় অভিযোগ চলে গেছে, এলাকার নেতাদের কান গরম করে দিয়েছে, মাদ্রাসা বন্ধ করার সত্তর পর্যন্ত শুরু করে দিয়েছে। এইগুলো আমাদের বাস্তবতা। গোটা দুনিয়া করা শেখা এক রীতি, নিজেরা গ্রহণ করে আরেক রীতি। তো বলছিলাম এ কারণে দুনিয়ার মানুষের কথায় এত ফেতনায় পড়ার কিছু নয়। আরে দুনিয়া পক্ষে থাকলে কি, দুনিয়া বিপক্ষে গেলে কি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ না। আজকে আমরা যদি প্রস্তাব দিই যে বাংলাদেশে সুদ মুক্ত অর্থনীতি চালু করো, পতিতালয় বন্ধ করো, মদের বার যত আছে এগুলো লাইসেন্স কেন নাও, আর শুধু ফরেনার যদি অমুসলিম কেউ থাকে তাহলে তুমি সীমিত পরিসরে চালাও, তবে কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকা নষ্ট কেউ মদ খেতে পারবে না, প্রকাশ্যে মুসলিম দেশে মদের কেনা বেচা হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এই দাবিগুলো যদি তুলি দেখবেন একজন আপনার দাবির সঙ্গে, ওই যারা দেশ চালায় আর কি, একজন আপনার দাবির সঙ্গে সম্মতি প্রকাশ করতে পারছে না। কিসের জন্য? ওরা বলবে উন্নত দেশে এগুলো চলে, আধুনিক রাষ্ট্র হতে চাইলে একটু উদার হওয়া লাগবে। সব ক্ষেত্রে দলিল ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, কানাডা ইত্যাদি ইত্যাদি। মানে ওদের মতো হতে চাইলে সব ক্ষেত্রে ওদের অনুসরণ করা লাগবে। ঢাকায় আপনি অনেক প্রাইভেট ভার্সিটির সামনে যান, ছুটির টাইমে যান, আপনি কিন্তু নিজেই কনফিউজ হয়ে যাবেন, আপনি কি আসলে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের রাজধানীতে আছেন নাকি ইউরোপ আমেরিকায় চলে এসেছেন। কাপড় চোপড় কালচার দেখলে নিজে অবাক হবে, এটা কি বাংলাদেশ নাকি অন্য কোনো দেশ। তাহলে ওরা বুঝতে পারছে যে বাংলাদেশের মেয়েরা ওয়েস্টার্ন কালচারে যদি বড় হয়, এই দেশের ছেলেরা ওদের মতো যদি চুলের কাটিং দেয়, যদি ওদের মতো ক্লিন শেভ থাকে, ওদের মতো কোটেড বুটেড সুটেড হয়ে থাকে, তাহলে দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে। এই হলো শিক্ষা। এমনকি দেখা যায় কলেজ ভার্সিটির লেখাপড়ার কি অবস্থা, এটা আমার বলা লাগবে না, র্যাঙ্কিং দেখলেই বুঝে আসে। দুনিয়ার 100 শ্রেষ্ঠ ভার্সিটি, 200 শ্রেষ্ঠ ভার্সিটির তালিকা দেখলেও অনেক সময় বাংলাদেশের কোন একটার নামও খুঁজে পাওয়া যায় না। যদি এক একজনের ভাব দেখলে মনে হয় ওরাই দুনিয়ার সবকিছু জানে, আর এই দেশের হুজুররা কচুরি পানার মতো, এরা মূর্খ, এরা এমনি জ্বরের সাথে সাথে পানির সাথে সাথে ভেসে এসেছে, এই পরিমাণ আচরণ করে অহংকারের। তো দেখা যায় দুনিয়ার শ্রেষ্ঠ তালিকাগুলো দেখলে কোনো গর্বের কোনো তালিকাই খুঁজে পাওয়া যায় না। তারা গর্ব করে কি, এখানে অল্প টাকায় চা পাওয়া যায়, সমুচা পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া যায়, চা সব সমুচা সিঙ্গারা, এগুলো নিয়ে গর্ব হয়। কিন্তু র্যাঙ্কিং এ কোন পর্যায়ে আছে এগুলো নিয়ে গর্ব করতে দেখা যায় না। ভালো কথা, কিন্তু একটা বার চিন্তা করে না ইউরোপ আমেরিকা উন্নত হয়েছে কিসের জন্য? ওরা কি সুদের জন্য উন্নত হয়েছে? ওরা কি ল্যান্ডামের জন্য উন্নত হয়েছে? ওরা কি মদ খাওয়ার কারণে উন্নত হয়েছে? ওরা উন্নত হয়েছে কিসের জন্য? এমনকি কেউ কেউ দাবি করে ওরা জ্ঞান বিজ্ঞানের কারণে উন্নত হয়েছে। আমার এটাও বিশ্বাস হয় না। আমি মনে করি ওদের বেশিরভাগ বড় বড় রাষ্ট্র উন্নত হয়েছে চুরি আর ডাকাতির কারণে। আপনি বলবেন এটা আবার কেমন কথা? এটাই কথা। এই যে ব্রিটেন সারা দুনিয়ার বড় একটা অংশকে কলোনি বানিয়ে রেখেছিল, এই যে কলোনিয়াল রাষ্ট্রগুলোর মূল্যবান সম্পদ গুলো কেড়ে নিল, নিয়ে গেলটা কোথায়? সারা দুনিয়া এত পরিমাণ দেশ দখল করেছিল ব্রিটেন। বলা হতো ব্রিটেনের আকাশে কখনো সূর্য ডোবে না। ভাবতে পারেন কত বিশাল এরিয়া থাকলে আসমানে কোনো না কোনো চিপায় চাপায় সূর্য থাকেই থাকে। এমন হয় না যে ব্রিটেনের সব জায়গা থেকে সূর্য হারিয়ে গিয়েছে। এই যে ইন্ডিয়া এসে দখল করলো, তখন তো আর দেশ আলাদা হয়নি, হিন্দুস্তান। এই হিন্দুস্তান যে এসে দখল করলো, এর আগে বাদশাহ আলমগীরের সময়ের ইতিহাস আপনি পড়ে দেখেন, গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ অর্থনীতির দেশ ছিল এই ভারত। শ্রেষ্ঠ অর্থনীতির দেশ থাকার পরেও ওরা যখন এসে দখল করলো, এরপর 190 বছর শাসন করে চলে গেল, তখন শ্রেষ্ঠ একটা ফকিন্নির দেশ বানিয়ে ছাড়লো। তো শ্রেষ্ঠ অর্থনীতি থেকে এই যে নিকৃষ্ট অর্থনীতিতে পরিণত হলো,
মাঝখানের গুলো গেল কোথায়? অনেক জায়গায় গেলে হয়রান হওয়া লাগে। এই দিল্লির শাহী জামে মসজিদে দান বা মুসলিম অনেক স্থাপনায় যান, অবাক হবেন। আপনি গেলে শুনবেন এখানে স্বর্ণের এটা ছিল, এখানে হীরার এটা ছিল, ওটা ছিল, ওটা ছিল, খালি গল্পই শুনবেন। কই হারায় গেল? একটু ইতিহাস ঘাটলে দেখবেন সব চুরি করে নিয়ে গিয়েছিল। এমনকি যে ব্রিটিশের সর্বশেষ যে রানী মারা গিয়েছিল, এই রানীর মাথায় যে মুকুটটা ছিল, ওই মুকুটের যে হীরাটা, আজ গুগলে সার্চ করেন দেখবেন ওই হীরাটাও নাকি মোগলদের হেরেম থেকে চুরি করা ছিল। মুঘল বাদশাদের মুসলমানদের সম্পদ ছিল, কিন্তু চোরের জাত এটাকে পর্যন্ত চুরি করে নিয়ে গর্বের সাথে মুকুটের মধ্যে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। ময়নামতি ঘুরতে যান কুমিল্লা, গেলাম, গিয়ে দেখে একটা বিশাল মূর্তির মতো, কিন্তু পেট পর্যন্ত আছে, উপরে নাই। অদ্ভুত ব্যাপার। এমন হতে পারে উপরেরটা আছে নিচেরটা নাই, এমন বহুত দেখা যায়। মনে করেন ড্যাডি অফ দ্য নেশনের অনেক মূর্তি আছে না বাংলাদেশে, ভাস্কর্য বলে যেগুলোকে, ময়মনসিংহ অনেকগুলো ছিল। এর মধ্যে অনেকগুলো দেখা যায় খালি আঙ্গুল আছে আর কিছু নাই, কোনটায় খালি কল্লা কাটা, মানে নিচ দিয়ে কিছু নাই, খালি কল্লাটা আছে। কোন জায়গায় দেখা যায় পেট পর্যন্ত মোটামুটি আছে, নিচে কিছু নাই। ভালো কথা, এরকম পাওয়া যায়, উপর আছে নিচ নাই। কিন্তু এমন আমি জীবনে দেখি নাই নিচ আছে উপর নাই, খালি নিচ আছে উপর নাই। জিজ্ঞাসা করলে স্থানীয়দের কাহিনীটা কি, পেট থেকে নিচের অংশ আছে, উপরের অংশ নাই। তো এখন ওরা যারা এগুলো পূজা টুজা করে, ওরা কি এখানে নিম্নাঙ্গের পূজা করবে, উচ্চাঙ্গের দরকার নাই? কাহিনী কি? বললো হুজুর আসলে পুরোটাই ছিল, কিন্তু আমরা পূর্বপুরুষদের থেকে শুনেছি উপরের অংশে সোনা এবং রূপার অনেক কিছু দিয়ে তারা এই মূর্তিটা তৈরি করেছিল, এজন্য সুন্দর করে ওই অংশকে আলাদা করে চুরি করে নিয়ে গিয়েছিল। চোরের জাত, ডাকাতের জাত। এই যে আফ্রিকার কত এলাকা ফ্রান্স দীর্ঘকাল পর্যন্ত উপনিবেশিক রাষ্ট্র বানিয়ে রেখেছিল, এখনো পুরোপুরি ছেড়ে যেতে পারে নাই, মায়া টানছে। এই যে কালো কালো মুসলমানের দেশে এবং মুসলমান ছাড়াও যারা আছে, এদের জমিনের নিচ থেকে শুরু করে কত কত মূল্যবান সম্পদ চিরকাল এগুলো কুক্ষিগত করেছে, সম্পদ চুরি করে পাচার করে করে বড়লোক হয়েছে। এমনকি এদেরকে তো মানুষে মনে করে নাই, কুত্তা শুয়োরের সাথে যে ব্যবহার করে তার চেয়ে তো নিকৃষ্ট আচরণ করেছে এই আফ্রিকার কালো কালো মানুষগুলোর সাথে। তো অন্য সারা দুনিয়ার দেশগুলোকে দখল করে করে ওদের সম্পদ মেরে মেরে এখন ফুটানি দেখাচ্ছে, বড়লোক হয়ে গেছে, ফুটানি দেখাচ্ছে, অনেক মূল্যবান সম্পদের অধিকারী হয়ে গেছে। আর পাগল মুসলমান চিন্তা করে ওদের মেয়েদের মতো আমাদের মেয়েরা পোশাক পরলে, ওদের ছেলেদের মতো আমরা দাড়িটারি শেভ করে রাখলে, মাথার চুল কাটিং দিলে, আর কথায় কথায় একটু ইংলিশ শব্দ ফুটানি দেখাতে পারলে আমরাও মনে অত উন্নত হয়ে যাবো। হাস্যকর, তুই চুরি করবি কই, ডাকাতি করবি কই, তুই কার সম্পদ মাইনে খাবি? ওরা তো এগুলো খেয়ে খেয়ে উন্নত হয়েছে, আর উন্নত হয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা বানিয়ে দিয়েছে। কারণ আপনার হাতে যখন টাকা থাকবে আপনার এত কিছু চিন্তা করা লাগবে না পড়ালেখা নিয়ে। টাকা যখন থাকবে না আপনার মাথায় তো পেরেশান লেগেই থাকবে। কাজী নজরুল ইসলাম কয় ক্লাস পড়তে পেরেছিল, পড়াশোনার পথে বাঁধকে ছিল। আর টাকা যখন মানুষের হাতে ঠিক মতো থাকে না, পড়তে চাইলেও জীবনের অনেক স্বপ্ন পূরণ করা যায়। হাতে টাকা পয়সার টাক না থাকলে, উল্টা ভাতার নিয়মিত পেলে পড়ালেখা করতে কি সমস্যা? এক অর্থের কাছে কত মানুষের জীবনে স্বপ্ন হারায় যায়। তাহলে এই সারা দুনিয়া খেয়ে খেয়ে বড় লোক হলো। আজকে আমেরিকার নেতৃত্ব দেয় কারা? এই ইউরোপিয়ানরাই তো। মূল আমেরিকান নাগরিকরা কই? ওই রেড ইন্ডিয়ান যাদেরকে বলে, এগুলো তো ওরাই মেরেছে। ওরা কারোর মধ্যে মহামারী ছড়িয়ে দিয়ে কম্বল বিতরণ করেছে, কম্বলের মধ্যে দুটি বসন্তের উপাদান রেখে দিয়েছে, ভাইরাস। ওরা কম্বল ব্যবহার করেছে সরল মনে, দলে 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 মানুষ রোগ হয়ে, বসন্ত হয়ে দলে দলে মরে গিয়েছে। নির্মম ভাবে মূল আদিবাসীদেরকে হত্যা করে এই ইউরোপিয়ানরা উড়ে গিয়ে জড়ে বসেছে। এখন তারা দুনিয়ার সভ্যতা শেখায়, ভদ্রতা শেখায়। আরে ইরাকের লক্ষাধিক শিশুকে যখন তোর হত্যা করেছিলি, তখন তোদের ভদ্রতা কই ছিল? এই যে আফগানিস্তানের যুদ্ধ শেষ হলো 3টা বছর আগে, এই আফগানিস্তানের বুকে নারীকে যখন ধর্ষণ করেছিলি, তোদের সভ্যতা কই গিয়েছিল? কে কাকে সবক শিখায়? অদ্ভুত ব্যাপার। এই ইন্ডিয়া আমাদেরকে সংখ্যালঘুদের অধিকার গল্প শোনায়। পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কোনো জাত যদি থাকে যারা সংখ্যালঘুদের উপর সবচাইতে নিকৃষ্ট আচরণ করে, শীর্ষে যেই কয়টা নাম আসবে এর মধ্যে অন্যতম হলো ইন্ডিয়া। যারা মুসলিম সংখ্যালঘুদেরকে এতটা নিকৃষ্ট আচরণ করে, যতটা নিকৃষ্ট আচরণ অনেক দেশে কুত্তার সাথে মানুষ করে। আসিফা নামে একটা মেয়ে 6 বছর বয়স, দিনের পর দিন মন্দিরে আটকে রেখে কাশ্মীরে গণধর্ষণ করে করে মেরেছে। তাও এমনি মারে নাই, এত ছোট বাচ্চা ধর্ষণ করবে কিভাবে? লজ্জাস্থান ব্লেড দিয়ে চিনে নিয়েছে। এরপর দিনের পর দিন খাবার তো দেয়ই নাই, পাষণ্ড একের পর এক ধর্ষণ করেছে। অবশেষে একটা পাথর নিয়ে আঘাত করে করে
মাথা থেতলে দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে, তারপর লাশটাকে পর্যন্ত গুম করেছে। অবশেষে যখন এই তথ্য লিক হলো, জানাজানি হলো, ওই পুরো বছর আপনি আর সার্চ করেন, পুরো বছর দেখবেন ইন্ডিয়ার বুকে যতগুলো পর্ন সাইট আছে, পর্ন সাইট সবচাইতে বেশি সার্চ হয়েছে, ট্রেন্ডিং এ সবার শীর্ষে ছিল AQ1। তারা সবাই দেখতে চেয়েছে আসিফাকে কিভাবে রেপ করা হয়েছে, কতটা নিকৃষ্ট হলে, কতটা হিংস্র হলে, কতটা কতটা অসত্য একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মারতে পারে। আর সেই দৃশ্য দেখে নিজের চাহিদা কামোত্তেজনা পূরণ করার জন্য গোটা একটা জাতি সবগুলো পঞ্চায়েতে এটা নিয়ে নিয়মিত সার্চ করতে পারে। এরা আবার সভ্যতার সবক শোনায়, রাস্তাঘাটে মুসলমানকে ধরে বল জয় শ্রীরাম বল, বাধ্য করবে, যদি বলে ছেড়ে দিবে, যদি না বলে মব লিঞ্চিং শুরু করবে, কাউকে পিটাতে জায়গায় মেরে ফেলবে, কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে ছাড়বে। নারী, এমনও খবর হয়েছে যে তার কাছে গরু আছে, মিথ্যা অজুহাত তুলে গণধর্ষণ করে মেরে ফেলেছে। আর কি পরিমাণ নারীকে যে তারা নষ্ট করছে। গত 2-3 মাস আগে পত্রিকা এসেছে বাংলাদেশ থেকে 68,000 মুসলিম মেয়ে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গেছে। কে পাচার করলো, কিভাবে করলো? রাস্তা থেকে ধরে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল, ধরে নিয়ে গেছে। এমন রেকর্ড কয়টা শুনেছেন? এর বড় একটা অংশ পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে, বড় একটা অংশ প্রেমের ফাঁদের শিকার হয়েছে। মানে এদেরকে প্রেমের ফাঁদে ফেলে কাউকে তো হত্যা করেছে, কাউকে তো ধর্ষণ করে ছেড়ে দিয়েছে, কাউকে তো প্রেগন্যান্ট বানিয়ে ভেঙেছে, কারো ক্ষেত্রে মুসলিম পরিচয় ব্যবহার করে, মুসলিম নাম ধারণ করে বিয়ের প্রলোভন সাজিয়ে বা বিয়ের একটা অভিনয় করে 2-3 মাস সংসার করে বাচ্চা যখন হয়েছে আস্তে করে পালিয়েছে। আর কারো কারো ক্ষেত্রে তাকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে বর্ডার ওপারে পাস করে দিয়েছে। এগুলো এরা এসে আমাদের সভ্যতার গল্প শোনাচ্ছে। মুসলিম কত সংগঠন আজও নিষিদ্ধ বাংলাদেশে, এগুলোকে নাম দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, জঙ্গি সংগঠন। যদিও এর মধ্যে এমন এমন সংগঠন আছে যেগুলোর কোনো অস্তিত্বই নেই, কাগজ কলম ছাড়া, মানে গোয়েন্দারাই বানিয়েছে, গোয়েন্দারাই নাম দিয়েছে, গোয়েন্দারাই নিষিদ্ধ করেছে। কেন? যাতে করে কিছু হুজুর টুজুর ধইরা মামলা দিয়ে চালাই দিতে পারে। তো জঙ্গি নাটক না করলে আমেরিকার দৃষ্টি পাবে কিভাবে? জঙ্গি নাটক না করলে ক্ষমতা স্থায়ী হবে কিভাবে? জঙ্গি নাটক না করলে টাকা পয়সা পাবে কিভাবে? এই যে বিভিন্ন কারণে বানিয়েছে। আবার এমন দল আছে যার মধ্যে যে জীবনে মিছিলও করে না, হামলাও করে নাই, মামলাও করে নাই, কারোর উপর বোমাও মারে না, কিছু না, তাও নিষিদ্ধ করে দিয়েছে। কেন? যারা খেলাফতের কথা বলে, দিন কায়েমের কথা বলে, ভালো কথা। কিন্তু ইসকনকে আজও পর্যন্ত পেরেছে নিষিদ্ধ করতে। এমনকি একজন ব্যবসায়ী নিষিদ্ধ করার কথা বলেছে। কি এমন মহাপাপ করে ফেলেছে চিটাগাঙে? আর একজন নাগরিক সে অধিকার তুলতেই পারে, হেফাজত নিষিদ্ধ করা হোক, এই দাবি হতো বাংলাদেশে। কত সুশীল, কত প্রগতিশীল বিভিন্ন সময় করেছে। হুজুররা গিয়ে পিটিয়েছে, আরে বলেন না পিটিয়েছে? হুজুররা গিয়ে ওর দাঁত কয়েকটা মুখে আছে ফেলে দিয়েছে? না, বরঞ্চ এগুলোর মোকাবেলা যুক্তি দিয়ে করেছে। কথার মোকাবেলা কথা দিয়ে হবে, যুক্তির মোকাবেলা যুক্তি দিয়ে হবে। এটাই তো কমন সেন্সের কথা। তাহলে সে ব্যবসায়ী দাবি করেছে, কেন দাবি করেছে? আগে আত্মসমালোচনা কর, দাবি তো এমনি করে নাই। অতীতে যে অপরাধ হয়েছে যদি বিচার হতো, আজকে এত খুব কাজ করতো না মানুষের ভেতরে। এই যে ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে, আরে মুসলমান যার মধ্যে হাফিজ কোরআন ছিল, শ্রমিক, এদেরকে যে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে, আজও পর্যন্ত বিচার হয়েছে। পারলে কেউ প্রমাণ দেয়? আমাদের সিলেটে এক মসজিদে ঢুকে ইমাম সাহেবের রুমে এই ইসকনের লোকেরা সবাই করে হত্যা করেছে। কত বছর হয়ে গেল, এর বিচার হয়েছে? পারলে কেউ প্রমাণ দেয়? একটা দুইটা ঘটনা ছাড়া এগুলোর কোনো বিচার হয় না। এমনকি কতবার বের হলো এই মন্দিরে হামলার নামে কাল্পনিক কেচ্ছা সাজানো হয়েছে, কেউ কিছু করে নাই। কিন্তু এটাকে অজুহাত বানিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে। এমন খবর আসে নাই? প্রিয়া সাহা গিয়ে পর্যন্ত ট্রাম্পের কাছে মিথ্যা বিচার দিয়ে আসে নাই? ওর বাড়িরা নাকি মৌলবাদীরা পুড়িয়ে দিয়েছে, অথচ সাংবাদিকরা পর্যন্ত ইনভেস্টিগেশন করে বের করেছে পুরাই ভুয়া, পুরাই ভুয়া। কোন মোল্লাও যায় না, মৌলবীও যায় না, মৌলবাদীও যায় না, কেউ যায় নাই। ওই তার লোকদেরকে দিয়ে পুড়িয়েছে। কেন? যাতে করে এটাকে নাটক বানিয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করতে পারে। খবরগুলো তো একদিনে জন্ম নাই। তার চাইতে বড় কথা, এদের অধিকাংশ লোক কোন দল করে রাজনৈতিক ভাবে, এটা কি বাংলাদেশের মানুষ জানে না? ওই ক্ষোভটা কি ভেতরে নাই? ভাই, এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে আন্দোলন হলো জুলাই আন্দোলন, আন্দোলনের পর অনেক মুসলিম নেতা, মুসলিম মানে ধর্ম পরিচয় মুসলমান দল করতো, ওইটা এদেরকে ধরে ধরে মানুষ পিটায় নাই, পিটায় নাই। কারো কারো ধরে মারতে মারতে একেবারে কাপড়ের তলা জিনিসপত্র ফাটায় ছাড়ে নাই, মেরেছে রাগের কারণে। এজন্য মারে নাই যে তারা ইসলামকে ঘৃণা করে, ইসলামকে ঘৃণার জন্য মেরেছে।
আরে ভাই, ইসলামকে ঘৃণার জন্য মেরেছে, কোর্টে পর্যন্ত ডিম ছুঁড়েছে, টমেটো ছুঁড়েছে, কত কিছু করেছে। এটা কি মুসলিম নির্যাতনের জন্য করেছে নাকি ফ্যাসিবাদের দালালের জন্য করেছে? স্পষ্ট কথা। তোমার ধর্ম পরিচয় তুমি হিন্দু, তাতে কি? তুমি যদি দালালি করো, পাবলিকের ক্ষোভ থাকবে না তোমার উপর। তুমি যদি দালালি করো, পাবলিক হাত তুলবে না তোমার উপর। এটা তোমার ধর্মের জন্য না, বরং এটা তোমার অতীতের দালালির জন্য। কিন্তু এমন একটা অবস্থায় টুইটারে, যেটার নাম এখন এক্স, ইন্ডিয়ান আর্মিরে মেনশন দিয়ে, ইন্ডিয়ান আর্মি আমাদের বাঁচাও, আমাদেরকে এসে রক্ষা করো, মুসলমানরা বাইরে হারাইলো, এই দেশে হামলা করো, ইত্যাদি ইত্যাদি। থাকে বাংলাদেশে, নুন খায় বাংলাদেশে, আর ইন্ডিয়ান আর্মিরে বলে বাংলাদেশ দখল করতে। মনে হয় বাংলাদেশ দখল করলে খুব সুখে থাকবে ওরা। ইন্ডিয়ার হিন্দুরা কেমন আছে এটা মনে হয় জানি না, বাথরুমও তো নাই। সকালবেলা ট্রেনে ইন্ডিয়ায়, আমিও তো কয়েকদিন আগে সফর করে আসলাম, সকালবেলা যদি ট্রেনে সফর করেন না, জানলা দিয়ে বাইরে তাকাতে পারবেন। কেন? ডাইনে বামে ক্ষেতের ভেতরে পুরুষ বলেন মহিলা বলেন বদনা নিয়ে যে এক একজন বসেছে, আমল যে শুরু করেছে, এমন এক অবস্থা, নিকৃষ্ট অবস্থা। এখনো পর্যন্ত এদেরকে নিয়মিত প্রচারণা চালাতে হয়, বাসায় বাথরুম বানাও, ল্যাট্রিন বানাও, বাসার কাম বাসায় ছাড়ো, ছাড়ো খেতে যায়ও না। তো যেই জাতির এখনো বাথরুম করাটা শিক্ষা দেওয়া গেল না, অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে আছে। পাগলরা ভাবছে ওরা এসে দেশ দখল করলে মনে হয় জান্নাত পেয়ে যাবে, দুনিয়া স্বর্গে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলছিলাম, নবীর প্রতিটা শিক্ষার বাস্তবতা কিয়ামত যত ঘনিয়ে আসবে আমাদের সামনে তত বেশি স্পষ্ট হবে। বাংলাদেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? তো মুসলিম যদি বেশি, আজও পর্যন্ত পতিতালয় বন্ধ হলো না কেন? সুদকে দূর করা গেল না কেন? আজও পর্যন্ত অশ্লীলতা মুক্ত দেশ এবং সমাজ গড়তে পারলাম না কেন? ব্যর্থতার জায়গাটা কোথায় বলেন তো আমাকে। আর বলতে পারেন হুজুর নামে মুসলমান, ইসলাম চায় না। আমি বলবো ভুয়া কথা, ভুয়া কথা। আমরা পুরো বাংলাদেশ ভুল, যার কারণে পুরো বাংলাদেশের সব এলাকার মানুষের অবস্থা সামনে রেখে আল্লাহর নামে কসম করে 100% কনফিডেন্স নিয়ে বলতে পারবো, এই দেশের অধিকাংশ মানুষ ইসলাম চায়, এতে কোনো সন্দেহ নেই। যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, রমজান আসলে সব কয়টা রোজাও রাখে না, যারা সুন্নাতের উপর দূরের কথা ফরজও পড়ে ঠিক মতো আমল করে না, ওরাও জানে ইসলাম যদি আসে ওদেরও লস হবে না, কারো ক্ষতি করবে না ইসলাম। বরং ইসলাম মানে শান্তি, ইসলাম মানে সাম্য, ইসলাম মানে ইনসাফ, ইসলাম মানে কল্যাণ, ইসলাম মানে আলো। অন্ধকার দূর করতে চাইলে আলো জ্বালাতে হবেই হবে, আলো জ্বলবে না আর অন্ধকার দূর হবে সম্ভবই না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল দূর হবে, আলো ঢুকবে, অন্ধকার দূর হবে। এটা যুক্তির কথা। আপনাদের কি ধারণা? হাজার হাজার মানুষ আছেন এখানে, আপনাদের কি ধারণা আর যদি বাংলাদেশে ইসলাম আসে আপনাদের লস হবে? আপনাদের বাদ দেন, সংখ্যালঘুদের লস হবে। সংখ্যালঘু বাদ দেন, যত জন্তু আছে বাংলাদেশে, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মুরগি, ওদের লস হবে না। আল্লাহ জানিয়েছেন কোন জনপদবাসী ঈমান আর তাকওয়া গ্রহণ করে নিলে আসমান আর জমিনের বরকতের সব কয়টা দরজা আল্লাহ খুলে দিবেন।